কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোয়া হয় না। ও কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোয়া হয় না। মনের কথা বলি কারি কারি জানাই তার রঙ্গিলারি 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 রঙ্গিলারি। কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোয়া হয় না। ও কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোয়া হয় না। মনের কথা বলি কার সে তো জানি না, রঙ্গিলারি 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 রঙ্গিলারি। শোনো গো শোনো, তোমরা সবাই শোনো, এই আলোর ছটা দেখে যেসব পতঙ্গরা ছোটাতে রাখে সবাই পুরুষ পতঙ্গ। তাই তো আমার মার ঘরে রোজ অনেক পুরুষ পতঙ্গ আসে। তাই মাকে আমি জিজ্ঞাসা করি, মা গো তোমার ঘরে কেন কেন তো পুরুষ পতঙ্গ ছুটে আসে? মা শুধু আমাকে বলে পড়াশোনা কর আর পড়াশোনা কর। দেখ দেখ পড়াশোনা করে কি হবে, আমি কি বড় পণ্ডিত হবো? ওসব আমার দ্বারা হবেই না। তার থেকে বরং একটা কাজ করি, এখানে বরং বসে এই বইগুলো একটা একটা করে সব আমি ফেলে দেবো। আর মা জিজ্ঞাসা করলে বলবো বইগুলো হারিয়ে গেছে। কি ব্যাপার কি জানি, বইগুলো তো ফেললাম। একটাও বই হারায়নি, সব বইগুলোই আমার কাছে আছে। আচ্ছা, মানুষের জীবন থেকে বই হারিয়ে গেলে হারিয়ে যাবে শিক্ষা, শিক্ষা হারিয়ে গেলে হারিয়ে যাবে চেতনা, ভেঙে পড়বে যুব শক্তি, তাহলে বাঁচবে কি করে সবাই? বেকারত্বের জ্বালায় সবাই তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এলেন এলেন কোন স্কুলের মাস্টারমশাই আমাকে জ্ঞান দিতে, কিন্তু মালটাকে তো দেখে মনে হচ্ছে নতুন, এই পাড়াতে কোনোদিন দেখিনি। তবে মতলবটা কি সেটা তো আমাকে জানতে হবে। আচ্ছা আপনাকে তো, আপনি আমাকে কি করে দেখবেন? আমি তো এই পাড়াতে আজ প্রথমই এলাম। ও আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলুন বলুন, কি কথা জিজ্ঞাসা করবেন? তাড়াতাড়ি বলে ফেলুন, তাড়াতাড়ি বলে ফেলুন। ওই বামুন গাছে নিষিদ্ধ পল্লীটা কোন দিকে একবার বলতে পারেন? কেন বাবু, বাড়ির কি বউ ফউ নেই নাকি? একেবারে শুট বুট পরে সাহেব সেজে ওই খারাপ পাড়ায় এই খোঁজ করতে চলে এসেছে? আরে বাবা, আমি তো সেই খারাপ পাড়ার খারাপ মায়ের মেয়ে। আপনি সেই খারাপ পাড়ার মেয়ে? হ্যাঁ। আপনি ওই বামুন গাছে নিষিদ্ধ পল্লীতে থাকেন? হ্যাঁ হ্যাঁ, থাকি থাকি থাকি। কেন ওখানকার মানুষটা বুঝি মানুষ নয়? কেন চুপ করে আছেন কেন? উত্তর দিন বলুন, ওখানকার মানুষটা বুঝি মানুষ থাকে না? বাবা, আমি সে কথা বলিনি, মানুষ অমানুষের কথা নয়। আসলে আমি ওখানে না গেলে আপনি বুঝতে পারবেন না আমি এখানে কেন এসেছি। আসলে পেশায় আমি একজন ডাক্তার। ডাক্তার? আরে বাবা বাবা বাবা, ডাক্তার মানে তো আপনি তো সাধারণ মানুষের কাছে ভগবান। তা আপনি এখানে কিসের জন্য এসেছেন সেটা বলবেন তো। হ্যাঁ, আপনার মায়ের কাছেই আমি এসেছি। যদি পারেন তাড়াতাড়ি প্লিজ আমাকে একটু ওখানে নিয়ে চলুন না। আরে যাবো যাবো, কিন্তু তার আগে কিসের জন্য এসেছেন সেটা তো আমাকে বলতে হবে। আরে আমি এসেছি এখানে একটা বিশেষ রোগের ব্যাপারে সার্ভে করতে। আমার কাছে খবর আছে যে এখানে নাকি সেই রোগটায় অনেক মানুষ আক্রান্ত হয়ে আছে। তার মধ্যে অন্যতম একটা ওই নামটা কি যেন, মালতী দাস। মালতী? মালতী মানে তো আমার মা? না না না, আমার মার এরকম রোগ কখনো হতে পারে না, কিছু হতে পারে। বলুন না আমার মায়ের কি রোগ হয়েছে? বলুন না, চুপ করে থাকবেন না, উত্তর দিন, বলুন আমার মার কি হয়েছে? ওই রোগটার নাম হচ্ছে HIV। কি নাম বললেন? HIV? HIV আবার কি রোগ? আরে বাবা না, রে বাবা না, HIV নয়, রোগটার নাম হচ্ছে HIV। চাবি? আচ্ছা সবকিছু বলবো, প্লিজ আপনি একটু তাড়াতাড়ি চলুন, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি ফিরবেন, কিন্তু আমার মায়ের কাছে যাওয়ার আগে আমি তো মায়ের সামনে সব কথাগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারবো না। তাই বলছি
আচ্ছা বলুন না, মানুষের শরীরে এইরকম খারাপ রোগ কোথা থেকে আসে, আর কেনই বা মানুষের শরীরে এরকম রোগ বাসা বাঁধে? বলুন না ডাক্তারবাবু, বলুন না। বলবো বলবো আপনাকে নিশ্চয়ই আমি সব কিছু বুঝিয়ে বলবো। ওখানে যেতে যেতেই আমি সব কিছু বলবো। আসলে আপনাকে না বললে তো হবে না। ডাক্তাররা হয়তো রোগের চিকিৎসা করবে, কিন্তু রুগীকে সেবা দেবেন তো আপনারাই। একটা কথা মনে রাখবেন, কখনোই রুগীকে সেবা করতে গিয়ে তার থেকে দূরে সরে যাবেন না, কোনোদিন তাকে ঘৃণা করবেন না। এটা আপনাকে আগে কথা দিতে হবে। বেশ বেশ, আমি কথা দিলাম। কিন্তু আপনি আপনি বোধহয় আপনার মাকে ভীষণ ভালোবাসেন, আর আপনার মাও বোধহয় আপনাকে খুব ভালোবাসে, তাই না ডাক্তারবাবু? ব্যাপারটা সেটা নয়। যেহেতু আপনার মায়ের সেবা আপনাকে করতে হবে, সেই জন্যই আমি আপনাকে বললাম। মা কথাটা খুব ছোট, কিন্তু তার অর্থটা অনেক বড়, অনেক ব্যাপক। হ্যাঁ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা কেউ কোনোদিন শোধ করতে পারি না। আর ওই যে বললেন মাকে আমি ভালোবাসি কিনা, সে সময়টা আর পেলাম কই বলুন? হ্যাঁ, আগেই তো মা আমার আকাশে তারা হয়ে চলে গেলেন। ডাক্তারবাবু, আসলে আমি তখন সবে ডাক্তারি পড়তে গেছি, আমি ওখান থেকে খবর পেলাম আমার মা নাকি এক দুরারোগ্য রোগে আক্রান্ত। তারপর তারপর কি হলো? আপনি চুপ করে বাবা নাকি অনেক টাকা পয়সা খরচ করেও সে চিকিৎসা করে সারাতে পারলেন না। ওখান থেকে এসে আমার মায়ের চিতায় হাত রেখে আমি শপথ করেছিলাম, যদি কোনোদিন আমি ডাক্তার হয়ে ফিরতে পারি মাগো, তাহলে আমি শপথ করছি মা, আমার মতন আর কোনো হতভাগাকে যেন ওই ক্যান্সারের রোগে এখান থেকে মাতৃ আদা হতে না। ডাক্তারবাবু, আর সেটাই ছিল আমার আমার স্বপ্ন। তাই চলুন ডাক্তারবাবু, তাই চলুন। আপনি আসুন আমার সঙ্গে, আপনার স্বপ্নকে সফল করতে আপনি আমার সঙ্গে চলুন আমার মায়ের কাছে। আমি ডম্বি হালদার, মিস্টার তারকেশ্বর হালদারের কনিষ্ঠ পুত্র, এই যুগের হটকেক, ডিস্কো যুবক। আরে এই সমাজে আমাদের মতো যুবকদের বেশি মূল্য। এই সমাজের তলে তলে যদি চলতে পারে তাহলে হব এই সমাজের রাজা। আমি আমি বাবার দেখানো পথেই হেঁটে চলেছি। আর আর আমার দাদা, আরে আমার দাদা ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করে বেড়াচ্ছে। যাকে যাক, আজকে আমি এই বাগান বাড়িতে এসেছি একটু ফুর্তি আমোদ করব বলে। আরে সালা, মাল তো এনেছি, কিন্তু চাট চাট কোথায় পাবো? আমি চাট এসে গেছি। মাই সেক্সি কাজল রানী, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি তুমি সবকিছু খুলে ফেলো তো ডার্লিং। এই তো চিপি তো খুলেই রেখেছি। না 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 না, মদের বোতলে চিপি খুলতে বলিনি। তবে আমি বলছি তোমার এই উপরের টপটা খুলে ফেলতে। তারপর তোমার শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে উদ্দাম নৃত্যের তালে তালে তুমি আমাকে ভাসিয়ে নিয়ে চলো ডার্লিং। কোথায় যাবে ডার্লিং? কেন? তোমার সেক্সি শপিং মলে। ডাম্পি, লাভ মানে ভালোবাসা। লাভ মিন্স কাছে আসা। লাভ মানে ভালোবাসা। লাভ মিন্স কাছে আসা। এসো না, এসো না, আরো কাছে এসো না। না না না, লাভ মানে লাভ মিন্স কাছে আসা। লাভ মানে ভালোবাসা। লাভ মিন্স কাছে আসা। এসো না, এসো না, আরো কাছে এসো না। না না না, লাভ মানে
ভালোবাসা লাভ মেহের কাছে আসা আজ শুধু নাচার গান, যৌবনে উঠেছে তুফান। আজ শুধু নাচার গান, যৌবনে উঠেছে তুফান। হুইস্কি ডিয়ার নাও না তুলে হুইস্কি ডিয়ার নাও না তুলে মেটাও মনের পিপাসা সা 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 লাভ মানে ভালোবাসা লাভ মেহের কাছে আসা লাভ মানে ভালোবাসা লাভ মেহের কাছে আসা এসো না আরো কাছে এসো না লাভ মানে ভালোবাসা লাভ মেহের কাছে আসা লাভ মানে এই হতভাগা, কলেজ ফাঁকি দিয়ে এই মেয়ে মানুষদের বাগান বাড়িতে এসে ফুর্তি করা হচ্ছে। বাবা, তুমি হঠাৎ এখানে আসতে গেলে কেন? কেন সেটা তুমি জানো না? মাছের গন্ধ পেলে বিড়াল চুপ করে বসে থাকতে পারে না। হতভাগা। এই মুকুন্দ, হ্যাঁ আমি যে এখানে এসেছি বাবা জানলো কি করে? তুই কি কোনো কিছু? আরে না রে না, আমি বড়বাবুকে কিচ্ছু বলিনি। শোনো না ছোটবাবু, আরে আমি কি জানি নাকি যে তুমি এই সময় এই বাগান বাড়িতে দিদিমণিটাকে করবে? বলছি ডাম্পি, আমি তাহলে এখন আসি, কেমন? বাই। বাহ বাহ, এসো এসো, আবার আসবে কিন্তু। মাঝে মাঝে তুমি এখানে আসবে কিন্তু। আসলে কি জানো মা, ওই তোমাকে দেখার পর থেকে আমার আমার মায়ের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে, জানো, খুব মনে পড়ে যাচ্ছে। সেই কোন ছোটবেলায় আমার মাটা মরে ওই ওই স্বর্গে চলে গেছে। আজও কিন্তু আমি মায়ের মুখটা ভুলতে পারিনি। তাই তো তাই তো তাই তো তোমাকে দেখার পর থেকে না আমার মায়ের কথাটা খুব বেশি মনে পড়ছে। আর তাই তো এই পৃথিবীর সমস্ত মেয়েদেরকেই আমি আমার মায়ের মতোই ভাবি। এই না 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 না, মেয়ের মতোই ভাবি আর কি। সত্যি সত্যি আঙ্কেল, আপনার ভাবনাটা খুবই ভালো। নইলে এই যুগে পরের মেয়েকে মা ভাবা আর পরের মাকে মেয়ে ভাবা সত্যি সত্যি খুবই সুখে। এটা শুনে আমার মনটা খুশিতে ভরে গেল। ভালো। আমি তাহলে এখন আসি, পরে আবার আপনার সঙ্গে আমার দেখা হবে। বাই বাই। বাই ডিয়ার, এখন আসি। পরের বার এসে তোমার এই বোতলের ছিপিটা আমি খুলে দিয়ে যাব। বাই বাই বাই। ও ছোটবাবু, ওই হাই ভাই পরে করবেন। আমার কিন্তু একটা কথা আছে। কি কথা বলে ভালো? এটা না একদম ইলেকট্রিকের শর্ট, একদম ফটাফট ফটাফট ফটাফট। আরে হবেই তো। একদম আগুনের গোলা। আরে বাবা, এরকম আগুনের গলা হট টেম্পার মেয়ে তো আমার খুব পছন্দ। না না, আমার নয়, আমার ছোট কাকা ড্যাম্পির পছন্দ। দেখো বাবা, বলো। তুমি আমাকে একদম ইনসাল্ট করে কথা বলবে না। একদম নয়। তুমি কি বলছো আমি সব বুঝি। বুঝিস? হ্যাঁ, সকালবেলা কোনো কাজ নেই, কর্ম নেই, দিনও আমার কাজটাকে পণ্ড করে। সত্য সব ডিসকাস্টিং। যাটা সব ডিসকাস্টিং। ওরে হতভাগা, আমি তোর বাবা। আরে বাবা, আমি টাকা না দিলে রেসের মাঠে গিয়ে ঘোড়া ছোটাবি কি করে? কি করে ছোড়াবি টাকা? একটা কথা বলবো, যদি কিছু মনে না করে। এই দেখো হতভাগার কথা শোনো। আরে মনে করবো কেন? বল বল বল। বলছি ছোটবাবু, আপনার কত নম্বর বইয়ের কত নম্বর বাচ্চা? সাচ্চা। সারা একদম সাচ্চা কথাটাই বলে। তোর ওই ছোট দাদা বাবু মানে ড্যাম্পি আমার 3 নম্বর বইয়ের 1 নম্বরের শোরের বাচ্চা, মানে এই শয়তানের বাচ্চা। আপনি একদম ঠিক বলেছেন। আপনি হলেন শয়তান আর ছোটদাদাবাবু তার বাচ্চা, তার মানে শয়তানের বাচ্চা। কি হাসি রাখো?
দেখুন আপনার হাসিটা দেখুন, কত ভাগা হাসি দেখে যেন মনে হচ্ছে বাঁদরের শাকালু খাচ্ছে। শোন এদিকে আয়, এদিকে আয়, মারবো একটা। বাবা, শরীরটা আজকাল খুব খারাপ। আর আমি কাকে বলবো আমার শরীর খারাপের কথা? কিন্তু কিন্তু আমার মন থেকে আজও যে আমার পুরনো স্মৃতিগুলো আমি ভুলতে পারিনি। ওই আকাশের তারার মতন জল জল করে জ্বলছে আজও আমার সেই ফেলে আসা দিনগুলির কথা। আমি কেমন করে ভুলবো, কেমন করে ভুলবো, কেমন করে ভুলবো? আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না গো। তোমাকে দেখার স্বাদ মিটবে না গো। তোমাকে দেখার স্বাদ মিটবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না গো। তোমাকে দেখার স্বাদ মিটবে না গো। তোমাকে দেখার স্বাদ মিটবে না। আকাশের সব তারা ঝরে যাবে। দু চোখে স্বপ্ন ছিল, দু চোখে আমার, কোথায় হারিয়ে গেল সোনালি সকাল। দু চোখে স্বপ্ন ছিল, দু চোখে আমার, কোথায় হারিয়ে গেল সোনালি সকাল। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না গো। তোমাকে দেখার স্বাদ মিটবে না গো। তোমাকে দেখার স্বাদ মিটবে না। আকাশের সব তারা ঝরে যাবে। গলাটা আমার শুকিয়ে যাচ্ছে কেন? আমার তেষ্টায় গলাটা কিরকম করছে। আলো, আলো, কোথায় গেলি মা? আয়না মা, আমাকে এক গ্লাস জল। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে। আরে দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। ও ডাক্তারবাবু, ভেতরে আসুন, ভেতরে আসুন। মা, ওঠো। মা, উনি হলেন ডাক্তারবাবু, আর ডাক্তারবাবু ইনি হলেন আমার মা। নমস্কার। ডাক্তারবাবু? হ্যাঁ মশাই, আমি ডাক্তার। আপনাদের এখানে একটা রোগের ব্যাপারে আমি সার্ভে করতে এসেছিলাম। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তোমার শরীরের সুবিধা অসুবিধার কথা সবকিছু ডাক্তারবাবুকে খুলে বলো। আর ডাক্তারবাবু, আপনিও আমার মায়ের শরীরের অসুবিধা সুবিধা সবকিছু জেনে নিন। আমি ততক্ষণ এই বইগুলো ভেতরে রেখে চট করে আপনার জন্য একটু চা আর জল খাবার করে নিয়ে আসি। ও মা, সব কিন্তু খুলে বলবে। আমি যাবো, আসবো। আরে না না, এসবের কিছু দরকার নেই। হ্যাঁ হ্যাঁ,
দরকার আছে বাবা, দরকার আছে। শোনো দেখো বাবা, আমি তোমাকে তুমি বলে ফেললাম, তার জন্য যেন তুমি কিছু মনে করো না। না, না, মনে দেখো করবো তুমি না। আমার ছেলের মতন, তাই আমি তোমাকে তুমি বললাম। সেই কোন সকালবেলা বেরিয়েছো, পেটে তো কিচ্ছু নেই, একটু তো কিছু খেতে হবে বাবা। আপনি আমাকে তুমিই বলবেন? আসলে তুমি বলার মানুষগুলো আমার জীবন থেকে তো অনেক আগেই হারিয়ে গেছে। ডাক্তার বাবু, যখন আমি রুগী দেখতে যাই, সবাই আমাকে আপনি আজ্ঞে করে কথা বলে, সেখানে একটা গাম্ভীর্য বজায় রাখতে হয়, কিন্তু স্নেহ ভরে তুমি বা তুই বলার লোকগুলো তো আজ আর নেই। তাই ডাক্তারবাবু? আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগলো, ফিরে পেলাম আমি আমার সেই পুরনো দিন। যাক, আপনি একটু বসুন, আমি সার্ভে করতে এসে একটু লিখে নিই। ডাক্তার বাবু, একটা কথা বলবো ডাক্তার বাবু। আমার শরীরটা না দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে ডাক্তার বাবু, আপনি একটু ভালো করে দেখুন না, আমার কি হয়েছে বলুন না ডাক্তার বাবু। আচ্ছা, আপনার নাম নিশ্চয়ই মালতী দাসী, তাই তো? হ্যাঁ, বয়স এই আমার বয়স 55। 55। হ্যাঁ, এবার বলুন কি কি সমস্যা হয়? আমার রাতে ঘুম হয় না, তারপরে দু চোখের পাতা এক করতে পারি না, সব সময় মনের মধ্যে এমন হয়, মনে হয় যেন এই বুঝি আমার জীবনটা বেরিয়ে যাবে। কিন্তু কিন্তু ডাক্তার বাবু, আমার জীবন বেরোলে তো হবে না ডাক্তার বাবু। তাহলে তাহলে আমি আমার মেয়েটাকে কার কাছে রেখে যাব? না না ডাক্তার বাবু, একদম খিদে হয় না, কিচ্ছু খেতে ইচ্ছে করে না। দিন দিন আমার আমার যেন কেমন হয় ডাক্তার বাবু, কেমন হয়। দেখি জিপটা একটু দেখি। মোটামুটি আপনার সাব সেন্টার থেকে যা রিপোর্ট দিয়েছিল তার সাথে সমস্ত রিপোর্টই মিলে যাচ্ছে। আপনি আমার মেডিকেল ক্যাম্প, ওই সরকারি হাসপাতালে হ্যাঁ, আপনি যোগাযোগ করবেন, আমি ওখানে আছি। একটা নির্দিষ্ট ডেট আমি আপনাকে জানিয়ে দেবো, সেই ডেটে আপনি আসবেন, সমস্ত ঠিক আছে। ইনভেস্টিগেশনগুলো হয়ে যাবে। তবে আপনি কিচ্ছু ভয় পাবেন না, আপনার কিচ্ছু হয়নি, যা হয়েছে চিকিৎসা করলেই সেরে যাবে। কিন্তু ডাক্তার বাবু, আমি তো আমার জন্য ভাবি না ডাক্তার বাবু, যত ভাবনা চিন্তা সব আমার ওই মেয়েটার জন্যে। আমি চাই না ডাক্তার বাবু আমার মতন, আমার মেয়েটার ফুলের মতন জীবনটা নষ্ট হয়ে যাক এই এই নিষিদ্ধ পল্লীতে। আমার মতন অন্ধকারে এই গহ্বরে ওর জীবনটা হারিয়ে যাক, আমি চাই না ডাক্তার বাবু, আমি চাই না। কোনো মাই তো চায় না তার সন্তানের অমঙ্গল, বলুন না ডাক্তার বাবু, আপনি বলুন না, বলুন না। কাঁদবেন না মাসিমা, কাঁদবেন না। আসলে আমি আপনার পূর্ব পরিচিত নই, আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। যদি কিছু মনে না করেন তাহলে নিজের মনে করে আপনি নিঃসংকোচে আমাকে আপনার ইতিহাসটা বলতে পারেন। শুনবে শুনবে ডাক্তার বাবু, তুমি আমার ফেলে আসা দিনগুলির কথা শুনবে, তবে তবে তোমার কাছে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত, আমার এই বলা কথাগুলো যেন আমার আলো কোনোদিন জানতে না পারে, কোনোদিন যেন জানতে না পারে। মাসিমা, আমি যতদূর জানি কোনো মহিলা ইচ্ছাকৃত এই জীবনটা বেছে নেয় না, তাকে সামাজিক কোনো না কোনো চাপে পড়ে এই পরিস্থিতির শিকার হতে হয়। আপনি নিঃসংকোচে আমাকে বলুন, আমি শুধু আমার মনের মধ্যেই লিপিবদ্ধ করব, আর আমি কাউকে জানাবো না। তাহলে শোনো শোনো ডাক্তার, শোনো আমার সেদিনের সেই ফেলে আসা দিনগুলির কথা। বলুন। আমি স্কুলে খুব ভালো পড়াশোনা করতাম, সেই গায়ের মাস্টারমশাই আমাকে খুব ভালোবাসতো। আর জানো, ওই গায়ের এমএলএ তারকেশ্বর হালদার আমাকে চাকরি দেওয়ার নাম করে কলকাতায় নিয়ে এলো। তারপর আমাকে বিক্রি করে দেওয়া হলো এই বামুনগাছি নিষিদ্ধ পল্লীতে। কি বলছেন মাসিমা? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি ওই নিষিদ্ধ পল্লীতে এসে পড়লাম। তারপরের দিন সাবিত্রী মাসি আমার ঘরে এলো, আমাকে ভালো ভালো খাবার দিল, আমাকে বলল
আজ থেকে তোর এখানে চাকরি শুরু। আমি মাসিকে জিজ্ঞাসা করলাম, মাসি আমাকে এখানে কি কি কাজ করতে হবে? মাসি আমাকে বলল, ন্যাকা মেয়ে মানুষ, যেন কিছুই জানিস না। আরে তোকে এখানে আজ থেকে বৃত্তি করতে হবে। মাসিমা, তারপর আমি দেখলাম আমার জন্য তো কোনো পথ খোলা নেই। আমি মাসির পা দুখানা জড়িয়ে ধরে আমি হাউ হাউ করে কাঁদতে লাগলাম। মাসিকে আমি বললাম, মাসি জানো আমি 5 মাসের অন্তঃসত্ত্বা, দয়া করে আমাকে আর 5টি মাস তুমি এই চাকরি থেকে ছুটি দেবে, ছুটি। শুনেছিল আপনার কথা, রেখেছিল আপনার অনুরোধ, দিয়েছিল আপনাকে ছুটি। হ্যাঁ, অনেক কষ্টে, অনেক কষ্টে আমি ওই সাবিত্রী মাসির মনটাকে গলাতে পেরেছিলাম বাবা। তারপর আমার আলোর জন্ম দিয়ে আমি আস্তে আস্তে হারিয়ে গেলাম অন্ধকারে, গভীর অন্ধকারে, এই বামনগাছি নিষিদ্ধ পল্লীতে। না মাসিমা, না, আর আপনাদের অন্ধকারে হারিয়ে যেতে হবে না। এবার এই অন্ধকার থেকে নিয়ে আমি আপনাদের পৌঁছে দেব আলোর ঠিকানায়। আপনার ঠিকানাটা আমাকে দিয়ে যাবেন ডাক্তারবাবু, সঙ্গে ফোন নাম্বার। আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা থাকলে আমি চট করে গিয়ে ছুটে গিয়ে আমার মায়ের সমস্ত খবর আপনাকে দিয়ে আসতে পারবো। কি ব্যাপার আলো, খাবারটা নিয়ে ওভাবে দাঁড়িয়ে থাকবি? দে দে, ডাক্তারবাবুকে দে, খেতে দে। বাবা, না না মাসিমা, কিছু আমি একদম ভুলে বসে আছি। না না মাসিমা, ব্যস্ত ডাক্তারবাবু, নিন না। একদম কিছু খাওয়া যাবে না মাসিমা, এটা আমাদের হাসপাতাল থেকে নিষেধ আছে। আমি না হয় অন্য একদিন এসে আপনাদের এখান থেকে খেয়ে যাব। না বাবা না, তা বললে হয় না। তুমি অনেকটা পথ এসেছো, তোমার খিদে পেয়েছে, তুমি এগুলো খেয়ে যাও বাবা, না, খেয়ে ঠিক যাও। আছে, ওই যে বললাম আমাদের সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, এখানে আসা যাবে না মাসিমা। আপনি ব্যাপারটা বুঝবেন না, আমি অন্যদিন খেয়ে যাবো, প্লিজ আজকে বলবেন না। হ্যাঁ, কি বলছে রে আলো ডাক্তারবাবু? উনি খাবেন না, সুতরাং ওনাকে জোর করেও কোনো লাভ নেই। ঠিক আছে মা, তোমার শরীর ভালো না, তুমি বরং এখন ভেতরে যাও। হ্যাঁ। আর একটা কাজ করো, সঙ্গে এগুলো নিয়ে যাও। ঠিক আছে মা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ডাক্তারবাবু হ্যাঁ। আপনি আবার আসবেন, আমাকে একটু দেখে যাবেন ডাক্তারবাবু। নিশ্চয়ই, নিশ্চয়ই, আমি নিশ্চয়ই। ছাড়া তো আমার মেয়েটার এই পৃথিবীতে কেউ নেই ডাক্তারবাবু, ঠিক আছে। কেউ নেই। আলো, ডাক্তারবাবু চলে গেলে তুই ঘরের দরজাটা দিয়ে আচ্ছা, দিস আচ্ছা, মা। ঠিক আছে, ঠিক আছে। আমি বরং ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, যাও, 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 আমি যাও। একটু শুয়ে পড়ি যাও, মা, যাও, শুয়ে পড়ি। যাও। ও ডাক্তারবাবু, আমার মাকে কেমন দেখলেন? আমার মা ভালো হয়ে যাবে তো, বলুন না। আজকের থেকে তোমার মাকে নিয়ে আর তোমার কোনো চিন্তা নেই। এমা, এ কি, সরি, আমি আপনাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করলেন না তো? মনে তো অবশ্যই করেছি, কারণ আপনি হলেন কি ডাক্তারবাবু। ডাক্তারবাবু সাধারণ মানুষের কাছে ভগবান, আর সেই ভগবান যদি ভক্তির নাম ধরে ডাকে তাতে তো কোনো অন্যায় নেই। সেটাও ঠিক। বাবা, জ্ঞানের ঝুলি তো একদম পরিপূর্ণ। আচ্ছা, দেখে যাক। আচ্ছা আলো, হ্যাঁ? একটা কথা আমি বলবো, এই তোমার লেখাপড়া শিখতে ইচ্ছে করে না? করে, ভীষণ লেখাপড়া করতে ইচ্ছা করে। আমার অনেক অনেক বড় আপনার মতো ডাক্তার হতে ইচ্ছা করে, কিন্তু কে কে শেখাবে আমাকে লেখাপড়া? কে বানাবে আমাকে ডাক্তার? কে কে শেখাবে আমাকে লেখাপড়া, বলুন কে? যদি বলি আমি, আপনি? আমি তোমাকে লেখাপড়া শেখাবো। আলো, তুমি শিখবে তো, বলো? হ্যাঁ, আমি আমি লেখাপড়া শিখবো। আমি আপনার মতো অনেক বড় মস্ত বড় ডাক্তার হতে চাই। তার আগে একটা কথা দিতে হবে। বলুন। আজকের থেকে কিন্তু আর আপনি আজ্ঞে না, তাহলে শুধু তুমি। তুমি? হ্যাঁ, আজকের আর আমি ডাক্তার নই, মাস্টারও নই, শুধু একজন ভালো বন্ধু। বন্ধু? খুব ভালো বন্ধু। বন্ধু হই থাকো তুমি, আচ্ছা, বন্ধু হই এসো তুমি, বন্ধু হই তুমি থাকবে, বলো না বলো
বলো না, বলো না। বন্ধু হয়ে থাকো তুমি, বন্ধু হয়ে এসো তুমি, বন্ধু হয়ে তুমি থাকবে। বলো না, বলো না, বলো না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা না 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 না, না না না। আচ্ছা, তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। জীবন বলো, জীবনে আমার কথা তুমি ফেলতে পারবে না, কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। শুনবো। জীবন চলার পথে চলতে হবে, আলোর মতো তোমায় জ্বলতে হবে। জীবন চলার পথে চলতে হবে, আলোর মতো তোমায় জ্বলতে হবে। শপথ তোমার নিতে হবে, পারবে কি বলো না, বলো না, বলো না। বন্ধু হয়ে থাকো তুমি, বন্ধু হয়ে এসো তুমি, বন্ধু হয়ে তুমি থাকবে। বলো না, বলো না, বলো না। লা 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 লা, 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 লা লা লা, লা লা লা, লা লা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। স্বাধীনতার এতগুলো বছর পরেও মানুষ আজ বোবা কেন জানেন? এই আমরা যে পুলিশের চাকরিটা করছি, এই আমাদের ভয়ে সত্যকে মিথ্যা করাই আমাদের কাজ। তাই তো এতগুলো বছর পরে এই চাকরি করে গায়ে মোটা সুতোর জামা পরে শুধু রং মেখে সংসাজার মতো আমাদের থাকতে হয়। কেন জানেন? কেন? এই মোটা সুতোর জামাটা আমাদের গায়ে পরে মুখ মুছে সবকিছু আমাদের সহ্য করতে হয়। তোমাকে আর সহ্য করতে হবে না। এই মোটা সুতো দিয়ে নাক, মুখ, কান, চোখ একেবারে বন্ধ রাখতে হবে না, কারণ ওপর থেকে একদিন না একদিন ঠিক ভগবান নেমে আসবেন। এই কি, ভগবান দা, আপনি এখানে এলেন কেন? কেন আমার এখানে আসতে বাধা আছে নাকি? আরে না না না, আমি সে কথা বলছি না। আসলে অনেকদিন আপনার সাথে দেখা হয়নি। তাছাড়া নক্ষত্র কেমন আছে? ও তো খুব ভালো আছে, তুমি নিশ্চয়ই ভালো আছো। ওই একরকম আছি। একরকম কেন? ঝাড়খণ্ড থেকে চাকরির বোধ নিয়ে আমি এখানে এলাম, আমি বাবা মাকে দেখভাল করবো বলে। কিন্তু আমার দুর্ভাগ্য, সে দিশা আমার হলো না। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না মাস্টার মশাই। যেদিন আমি সেখান থেকে আসবো ঠিক করছি, এমন সময় একটা উড়ো ফোন এলো, আমাকে জানানো হলো আমার বাবা মায়ের নাকি ভীষণ শরীর খারাপ। আমি তড়ি ঘড়ি আমি তখনই চলে এলাম, কিন্তু এসে দেখলাম। কি দেখলে? আমার বাবা মায়ের নিথুর মৃতদেহ মেঝেতে পড়ে আছে। সে কি? মাস্টারমশাই, আমি জানি না ওই বাবা মায়ের মৃত্যুটা আজ আমাকে ভাবায় যে যারা থাকার কথা তারা কেন এমন অকালে চলে গেলেন। কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। দেখ বিপ্লব, তুই তো একজন আইনের রক্ষক, নিষ্ঠাবান পুলিশ, তুই পারবি ঠিক সত্যটাকে উদ্ঘাটন করতে। তোর বাবা মায়ের মৃত্যু আমার জীবনের কুয়াশার অন্ধকার, এই গায়ের মেয়েদের সম্মান, এই গায়ের হারিয়ে যাওয়া কত মা বোন, মাস্টারমশাই, তাদের হারিয়ে যাওয়ার পিছনে কে আছে, সেই অন্তরালে কে সেই শয়তান, তাদের খুঁজে বার করতে তোর ইচ্ছা হয় না? ইচ্ছে তো হয় মাস্টারমশাই, ইচ্ছে হয় না তাদের খুঁজে বার করে তাদের উচিত শিক্ষা দিই? হয় মাস্টারমশাই, ইচ্ছে হয়। কিন্তু কিন্তু কি? কিন্তু এই সমাজের কিছু মানুষ তাদের টাকা চড়ে এই আইন আদালত এমনকি ওই বিচারের পাল্লা বাটকারা পর্যন্ত তারা কিনে নিয়েছে। আর আমি তো সামান্য একটা এসাই, আমি বাধা দিতে গেলে আমাকে অনেক বড় ঝুঁকি নিতে হবে। তাই তো মুখ বুঝে আমাকে সবকিছু সহ্য করতে হয়।
এসব কথা কি বলছিস তুই? তুই না আমার ছাত্র, মাস্টারমশাই। ক্লাসের সেরা ছাত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টার পাওয়া স্টুডেন্ট। তোর মুখে এসব কথা মানায় না বিপ্লব, তোর মুখে এসব কথা মানায় না। মানিনি তো, আমি তো পাচ্ছি না মাস্টার মশাই। তাই তো মাঝে মাঝে মনে হয় এই পুলিশের খাকিটা ওদের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে আমি চাকরি থেকে বরখাস্ত দিই, কিন্তু পারি না। বিবেকের দংশনে আর এই পেট নামক একটা শত্রু আমাদের শরীরে বাসা বাঁধে আছে। তাই তো এই বাজারে চাকরি চলে গেলে আমি কি চাকরি আর পাবো? বিপ্লব, পাবি না। তুই বর্তমানে কত সত্যকে দেখবি তারা চাকরিকে ইস্তফা দিয়ে প্রতিবাদকে বাঁচানোর জন্য, শয়তানদের উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা সব কিছু নিজেদের বিসর্জন দিয়েছে। ওরে বিপ্লব, এই সমাজে গণতন্ত্রই হলো আসল মূল মন্ত্র। ঠিক বলেছেন মাস্টার মশাই, আপনি ঠিক বলেছেন। তাহলে তাহলে আপনি আমাকে সেই মন্ত্রে দীক্ষা দিন, সেই মন্ত্র দীক্ষা দিয়ে আমাকে আপনি আপনার দেখানো পথে নিয়ে যান মাস্টার মশাই। রাষ্ট্রের দেয় খাসি পোশাক পরে তুই আমার কাছে মাথা নত করিস না রে বিপ্লব। মাস্টার- তাহলে যে এই পোশাকটার অপমান করা হয়, মাস্টারমশাই। এই পোশাকটা দিয়ে ন্যায় অন্যায়ের বিচার করা হয় বিপ্লব। তাই বলছি তোর সমস্ত ভালো কাজে তুই আমাকে পাবি। আসলে কি জানিস তো, আমি তো ঘর পোড়া গরু, মাস্টারমশাই। সিঁদুরে মেঘ দিলে আমি ভয় পাই। সব সময় আমার মনে হয় কালো কাল বৈশাখী ঝড় আমার জীবনে এসে সব কিছু উড়িয়ে পুড়িয়ে নিয়ে একেবারে ছাই করে দেবে, ছাই করে দেবে। মাস্টার মশাই, মাস্টার মশাই, একটা প্রশ্ন আমাকে আমার করতে ইচ্ছা করছে আপনাকে, আমি করব? বিপ্লব, একটা কেন, তুই আমাকে হাজারটা প্রশ্ন উত্তর, সব আমি উত্তর দেবো। বল বল, তোর কি প্রশ্ন আছে তুই বল, সব প্রশ্নের তোর আমি উত্তর দেবো, বল। মাস্টার মশাই, আপনি মন থেকে সন্ধ্যা দিদিকে আজও ভুলে যেতে পারেননি, তাই না? কি করে ভুলবো রে, ওকে কি ভোলা যায়? ও যে আমার ওজন করা শিক্ষা দাঁড়ি পাল্লা। মাস্টার মশাই, জানিস বিপ্লব, আজও আমার না শিক্ষাকে ওজন করতে ইচ্ছা করে, কিন্তু কি জানিস, কি মাস্টার মশাই? বাটকরাগুলো না সব হারিয়ে গেল, মাস্টার মশাই, আর পাওয়া গেল না। ঠিক আছে মাস্টার মশাই, আমি আপনার বাটকারগুলো সব খুঁজে দেবো। একবার যখন আমি থানায় চাকরি নিয়ে এসেছি, তখন ওই শয়তানদের এক একটা করে ধরে আমি ওদের শাস্তি দেবই দেব। তবেই আমার নাম বিপ্লব মুখার্জি। বিপ্লব, চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ঝড়ের হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তে কার কপালে কি সে তো কে জানি না। ঝড়ের হাওয়া, ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। কাশের ঘরের মতো সাজানো জীবন, এই আছে চোরমা, এক নিমিষে শ্মশানে হলো
একটি সোনার সংসার ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে কিসের খেলা লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না হায়। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছে নিয়তি কার কপালে কি কেউ কেউ কি জানো গো তোমরা কেউ জানো তোমরা কেউ কিচ্ছু জানো না কার কপালে নিয়তি কখন কি লেখে তোমরা কেউ বলতে পারবে না তাই তাই একটা শয়তানের পাপ দিনের পর দিন আমার শরীরটা ও শয়তানটার অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না কিন্তু আমার কথা তো কেউ বিশ্বাস করছে না গো জোর করে ওই ভগবান তার মাথার উপরে এই মিথ্যে কলঙ্কের কালি চাপিয়ে দিয়েছে আমার কথা কেউ শুনলে না আমার দাদাও শুনলে না তোর কথা শুনলে আমার চলবে না তাছাড়া এই গ্রামের ভালো মন্দ বিচার করার অধিকার শুধু ওই তারকেশ্বর হালদারের আছে। প্রতি বছর আমাকে চাষের সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করে তাই যার নুন খাবো তার তো গুণ গাইব। তা তো গাইবে তা না গাইলে তোমার ষোলো কলা কেমন করে পূর্ণ হবে তবে একটা কথা তুমি কানে খুলে শুনে রাখো দাদা আজ তুমি তারকেশ্বর হালদারের কথা বিশ্বাস করেছ এ ভুল একদিন তোমার ভাঙবে দাদা একদিন তোমার ভাঙবে। আমার তুই কি বলতে চাইছিস ওই ভগবান মাস্টারকে আমি ভগবান জ্ঞানে পূজা করব। একদিন ওই ভগবান মাস্টারকে আমি ভগবান জ্ঞানে পূজা করতাম কিন্তু তোর সঙ্গে যে ব্যবহার করেছে তারপরে ওই ভগবান মাস্টারের মুখটা দেখলে না আমার ঘৃণা হয় আমারও ঘৃণা করছে আজ তোমাকে আমার দাদা কি বললি তুই আমাকে দাদা ভাবতে তোর ঘৃণা হচ্ছে তা তো তুই বলবি তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস কিন্তু ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম নিজে বিয়ে পর্যন্ত করিনি পাছে আমার এই বোনটার অমর্যাদা সেই বোন আমাকে বলছে আমাকে দাদা ভাবতে নাকি ওর ঘৃণা। দাদা তুমি বিশ্বাস করো দাদা আমি তোমাকে দুঃখ দিতে চাইনি দাদা শুধু সত্যিটাকে একবার যাচাই করতে বলেছি দাদা আর কেউ না জানুক আমি তো জানি আসলে সত্যিটাকে সেদিন কে আমার এত বড় সর্বনাশ করেছিল তুমি শুনতে চাও একদম চুপ ওই কথা তুই মুখে উচ্চারণ করবি না সবকিছু জেনেও না জানার ভান করে থাকবে। দাদা কেন দাদা কেন তুই কি জানিস না ওই হালদার মশাই বলেছেন ওই পঞ্চায়েতের পিছনে যে 10 বিঘা জমি আছে না সেটা তোর নামে লিখে দেবে। কার জমি তুমি কাকে লিখে দেবে ওটা ভগবান মাস্টারের জমি সেইখানে ভগবানের মাস্টারের নামে স্কুল তৈরি হবে আর ওই জমিতে কিচ্ছু হবে না। এই গ্রামে আর ওই ভগবান মাস্টারকে স্কুল করতে দেওয়া হবে না। দেওয়া হবে না মানে ওই জমিতে আমার দাদা স্কুল খুলবে এই দেখো জমির দলিল আমার হাতে দলিল থাকলে ওই জমিটা তোমার দাদার হয়ে যায় না কারণ দলিলটা নকল হতে পারে নকল। তুমি ঠিক বলেছো দাদা ওই দলিলটা নকল হতে পারে। তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন যা বাড়ির ভিতরে যা না লক্ষ্মী না তুমি বাড়ির ভিতরে যাবে না আমি তোমার সঙ্গে শুধু এই দলিলের ব্যাপারে নয় আমি ওই সেদিনের সেই ছবিগুলির ব্যাপারে তোমার মুখ থেকে আমি সত্যি কথাটা জানতে না ওর সঙ্গে তোমার কোনো কথা নেই তুমি যা বলো আমাকে বলো আমি তোমার সব প্রশ্নের জবাব দেবো যা। আমি তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি তুমি কিচ্ছু চিন্তা করো না ওই ভগবান মাস্টারের নামে যে মিথ্যে কলঙ্কের
বড্ড বড় তুই বেড়েছিস। আর তোমাকেও বলি, তুমি তোমার দাদাকে কি আমার বোনটার এত বড় ক্ষতি করে তোমার সাথ মেটেনি? মেটেনি আর কোনোদিন মিটবেও না। তুমি এখানে বাজে বকো না, যাও যাও, এখন এখান থেকে যাও, তোমার সঙ্গে বকার আমার সময় নেই, যাও। আরে আমি এখানে থাকতে আসিনি। আপনি যে রদ দেখেন আর কলা বেচে খান, সেটা আমার জানতে আর বেশি বাকি নেই। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো তুমি? ও নয় আমি। কি মাস্টার তুমি? হ্যাঁ আমি, এ গায়ে শ্রদ্ধা মাস্টার মশাই। সত্যিও মাস্টার মশাই, সত্যিও মাস্টার মশাই না চাই নিজের মুখে আর নিজের চরিত্রের গুণগান করো না মাস্টার। কেন আমার লজ্জা করবে কেন? আমি তো লজ্জা করার মতো কোনো কাজ আমি করিনি। করনি? নিজের মনকে প্রশ্ন করো মাস্টার, নিজের মনকে তুমি জিজ্ঞাসা করো। দাদা, দাদা তুমি কাদের সঙ্গে কথা বলছো দাদা? এইসব অশিক্ষিত মানুষের কাছে তুমি অপমান ছাড়া আর কিছু পাবে না দাদা। এসব হচ্ছে এই তারকেশ্বরের মাইনে করা চাষা ভুষো, এদের কাছে থেকে তুমি ভালো কিছুর আশা করো না। এইরকম তো মুখ সামলে কথা বলবে, নইলে নইলে কি করবেন আপনি? মারবো। হ্যাঁ, দরকার হলে আমি মারবো। এই গ্রামের লোকজন ডেকে বলবো, এক দাদা আমার বোনের ক্ষতি করে সাত বেটেনি, এখন এসেছে আমার বোনটা সর্বনাশ করতে। ব্যাস, অনেক হয়েছে, আর নয়। আর একটা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু সেই কাজ করব না, কারণ আমি একজন শিক্ষক, আর শিক্ষকের কাজ হলো তার সঠিক পথে সন্ধান দেওয়া। তুমি ভুল পথে হেঁটে চলেছ রতিকান্ত, তুমি ভুল পথে হেঁটে চলেছ। এই মাস্টার, আমাকে জ্ঞান দেওয়ার দরকার নেই, তার আগে তুমি তোমার চরিত্রটা ঠিক করো। একটা চরিত্রহীন লম্পট। রতিকান্ত, মুখ সামনে কথা বলবি, তা নাহলে কিন্তু তোকে আমি ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি। ওঠো দাদা, ওঠো। এ কি দাদা, এ কি রক্ত? তোমার তোমার কপাল ফেটে যে রক্ত বেরোচ্ছে দাদা। ওঠো দাদা, ওঠো। দুঃখ করিস না ভাই, তুই দুঃখ করিস না। এটাই যে আমার গুরু দক্ষিণা ভাই, এটাই যে আমার গুরু দক্ষিণা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কুটু গঞ্জনা। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কুটু গঞ্জনা। দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়। আমি তো আছি, ভুললে তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। ভাবি গঙ্গায় ঝাঁপি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়। আমি তো আছি, ভুললে তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। দাদা